হ্যাঁ, তো আজকে আমরা WBCS এর প্রিলিমিনারি এক্সামিনেশন 2020 যে ইংলিশ কোয়েশ্চেনটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করি। তো ফার্স্ট কি বলেছে দেখো, ফার্স্ট বলেছে যে 1 নম্বর কোয়েশ্চেন, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। ঠিক আছে, তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল PHRASAL, ফ্রেজাল ভার্ব, বা এটাকে আমরা আর কি ভার্ব বলি, গ্রুপ ভার্ব, তাই তো। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব রিলেটেড এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে কি বলেছে এখানে দেখো, ব্যবসা করার কথা বলছে, কসমেটিক গুডস এর ব্যবসা। তাহলে কোনো জিনিসের ব্যবসা করা বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হবে ডিল ইন। ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, ঠিক আছে। আর একটা কোথায় ডিল উইথ কোথায় বসে আমাদের, ডিল উইথ মনে করো কোনো একটা সিচুয়েশন, কোনো একটা মানুষের সাথে আমি ব্যাপারটা সামলে নেব, আমি ব্যাপারটা বুঝে নেব, আই উইল ডিল উইথ ইট, আই উইল ডিল উইথ দিস ম্যাটার, তখন কিন্তু আমাদের ডিল উইথ বসবে। এই দুটো ফ্রেজাল ভার্ব এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, আর ডিল উইথ কোনো পরিস্থিতি সামলানো, কোনো ম্যাটার নিয়ে ব্যাপারটা নিয়ে বুঝে নেওয়া, সেটাকে আমরা বলবো ডিল উইথ, ওকে। আর ডিল অফ কোথায় বলি, আমরা বলি না মাঝে মাঝে, এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব নয়, তবুও বলে দিই ডিল অফ। ডিল অফ মানে কি, আমি বললাম দিস ইজ দ্য ডিল অফ দ্য ডে, এটাই হলো আজকের দিনের চুক্তি, ঠিক আছে। মনে করো কোনো এক জায়গায় কোনো একটা বিষয়, কোনো একটা ডিল দেখা দিয়েছে, তখন বলবো, তখন কি 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 বলবো, আমরা বলবো দিস ইজ দ্য ডিল অফ দ্য ডে, আজকের দিনের ডিল এটা। এটা হচ্ছে মনে করো কোনো একটা শপিং মলে, কোনো শপিং মলে একটা চুক্তি হলো যে এই উইন্টার সিজনে কি হবে, পুরো ফুল উইন্টার সিজনে সেল দেওয়া হবে, ঠিক আছে। নির্দিষ্ট 60%, 70%, বা মনে করো উইন্টার যে ক্লোজ আছে তার উপরে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। তো এটা হচ্ছে ডিল। তাহলে একটা নির্দিষ্ট দিনে যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, যে ছাড়টা দেওয়া হচ্ছে, যে চুক্তিটা হলো, সেটাকেই বলবো ডিল অফ দ্য ডে। তো দিনের একটা ডিল বা চুক্তি, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে আমাদের ইম্পর্টেন্ট এখান থেকে ডিল উইথ আর ডিল ইন, ওকে। নেক্সট কোয়েশ্চেন চলো। হ্যাঁ, দুদা কী বলছে দেখো, দুদা কী বলছে, উইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে নিচে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটার সঠিক যে কমপ্লেক্স সেন্টেন্স সেটা কোনটা, ঠিক আছে। মানে কি সেন্টেন্স দিয়েছে, এভরি ওয়ান ইজ হ্যাপি, সবাই খুশি, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। ডিউরিং মানে কিন্তু এটা একটা প্রিপোজিশন, ডিউরিং মানে হচ্ছে সময়, ডিউরিং মানে সময়ে। ডিউরিং কখন বসে, ইন কখন বসে, উইদিন কখন বসে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো কারো কোনো প্রবলেম থাকলে বলবে, আমরা আবার আলোচনা করবো, ঠিক আছে। ডিউরিং, ইন আর উইদিন মানে তিনটের মানেই হচ্ছে মধ্যে বা সময়। তো এটা নিয়ে প্রবলেম থাকলে বলবে, আলোচনা করবো। তো এখানে কি বলতে থাকো, এভরিওয়ান ইজ হ্যাপি, সবাই খুশি হয়, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। ক্রিসমাস সেলিব্রেশনের সময়ে, যখন ক্রিসমাস উদযাপন করা হয়, সেই উদযাপনের সময়ে সবাই হয় খুশি। তো এটাকে কমপ্লেক্স করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা কি বলতে দেখো, বলছে হোয়েন, যখন। তাহলে হোয়েন দিয়ে আমরা কমপ্লেক্স করি, এটা একটা কনজাংশন। হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, অকার মানে ঘটে, হয়। তাহলে যখন ক্রিসমাসের সেলিব্রেশনটা অকার, ঘটে, এভরিওয়ান ইজ হ্যাপি, সবাই খুশি হয়। একদম কারেক্ট, পারফেক্ট, এ ইজ দ্য পারফেক্ট। বাদ বাকিগুলো কেন হচ্ছে না সেগুলো আমাদের দেখতে হবে। কি বলতে দেখো, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশনের সময় এভরিওয়ান ইজ হ্যাপি, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, এটা কমপ্লেক্স হয়নি। এভরিওয়ান প্রত্যেকেই ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এটাও সিম্পল সেন্টেন্স, এটা হবে না। কোনো কমপ্লেক্স মানে কি, দুটো বাক্য লাগবে, দুটো আলাদা আলাদা বাক্য লাগবে, দুটো আলাদা আলাদা ভার্ব লাগবে, এবং একটা কনজাংশন সেই দুটো বাক্যকে যুক্ত করবে, এটাকেই বলবো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। পরেরটা কি বলতে দেখো, হ্যাপি ইজ এভরিওয়ান, বলছে কি, বলছে যে হ্যাপি ইজ এভরিওয়ান হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্ড, এখানে আবার ইডি দিয়েছে, ঠিক আছে। হ্যাপি ইজ এভরিওয়ান, এখানে আবার পাস্ট টেন্স দিয়েছে, এবং হ্যাপি দিয়ে আমরা বাক্য শুরু করবো না, ঠিক আছে। এভরিওয়ান দিয়ে বাক্য শুরু করবো, সাবজেক্ট তো এভরিওয়ান, হ্যাপি কখনো বাক্যের সাবজেক্ট হয় না। এভরিওয়ান ইজ হ্যাপি হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন, আর অকারটা যদি অকার থাকতো, OCCUR, ঠিক আছে, অকার, তাহলে হতো। আর এই এখানে এভরিওয়ানটা আগে দিলে এই বাক্যটাও কিন্তু কারেক্ট হতে পারতো, যে এভরিওয়ান ইজ হ্যাপি হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার। হোয়েন দিয়েও শুরু করা যাবে, আবার এভরিওয়ান দিয়েও শুরু করা যাবে, হোয়েন বাক্যের মাঝখানেও রাখতে পারবো। তাহলে এটাও ভুল হলো। এবার তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওয়ান ইজ হ্যাপি। গেল। এবার চলো নেক্সট, 3 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, 3 দাগ বলছে যে, 3 দাগ কী বলছে দেখে নাও। হ্যাঁ, 3 দাগ বলছে কি, 3 দাগ বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট অপশন, আই নিড এ ড্যাশ নোট, আই নিড এ ড্যাশ নোট। এখান থেকে বলে দিই, যখন কোনো নোটের কথা বলবে, বা মনে করো এই সমস্ত ওয়ার্ডগুলো, মনে করো 100 মানে কারেন্সির, যে সমস্ত কারেন্সির সঙ্গে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করি, 100 কারেন্সি বা গুনার ক্ষেত্রে, ঠিক আছে। 100 DRE 100, আর কি আছে 1000, 100,000, ঠিক আছে। মিলিয়ন, আর কি আছে ট্রিলিয়ন,
100 মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, বিলিয়ন, এগুলো আমরা কোনো কিছু গুনতে ইউজ করি, গুনার ক্ষেত্রে, তাই তো। ল্যাক, ল্যাক বলতে পারি, ল্যাক, LAKH, ল্যাক, ঠিক আছে। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর আগে, এই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো আমরা গোনার ক্ষেত্রে ইউজ করি, সেই সমস্ত ওয়ার্ডগুলোর আগে ক্রোর বলতে পারি, ক্রোর, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলোর আগে যদি কোনো নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে, নিউমেরিক্যাল ওয়ার্ড মানে কোনো সংখ্যা, 1, সেটা সংখ্যাতেও থাকতে পারে, কথায় লেখাও থাকতে পারে, মানে থাকলেই হবে। 1, 2, 3, THREE, দুটো ফর্মেই, ঠিক আছে, সংখ্যা ফর্মেও থাকতে পারে, এবার লেখা ফর্মেও থাকতে পারে। তো মোটামুটি নিউমেরিক্যাল কোনো ওয়ার্ড থাকলে 100, 1000, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, ল্যাক, ক্রোর, এদের আগে যদি কোনো নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে 1, 2, 3, 4, 5, 50, 40, তাহলে এদের সঙ্গে কোনো এস হবে না। এই সমস্ত ওয়ার্ডের সঙ্গে 300 বলবো না, 300 বলবো, 3000 বলবো না, 3000 বলবো, 3 বিলিয়ন বলবো না, 3 বিলিয়নস বলবো না, 3 বিলিয়ন বলবো, ঠিক আছে। 3 lakhs বলবো না, 3 lakh বলবো, 3 crores বলবো না, 3 crore বলবো, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। আর এর সঙ্গে কি যোগ করবে, আর এর সঙ্গে যোগ করবে ডোজেন, DOZEN, ডোজেন। এর আগেও যদি নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে তাহলে কিন্তু ডোজেনের সঙ্গে এস যুক্ত হবে না। 3 dozens বলবো না, 3 dozen বলবো, ঠিক আছে। 3 dozen apples, ওকে। তো লাস্টের ওয়ার্ডের সঙ্গে আমরা এস দেবো, কিন্তু একদম গায়ে এই সমস্ত ওয়ার্ডগুলোর আগে যদি নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে তাহলে কিন্তু এদের সঙ্গে আমরা কি দেবো না, এস দেবো না। যেমন ধরো আমি লিখে বলে দিচ্ছি, ঠিক আছে, আমি লিখে একটু বুঝিয়ে দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরো আমি বললাম যে আমার কাছে মনে করো 5000 টাকা আছে, আমি কি বলবো, আই হ্যাভ, আমি বলবো যে আই হ্যাভ 5000 টাকা। তাহলে সংখ্যা দিচ্ছে কিন্তু 5, আই হ্যাভ 5000, THOUSAND, 5000 রুপিস, RUPEES, ভালো করে বোঝো, একদম লাস্টের ওয়ার্ডের সঙ্গে কিন্তু এস দিয়েছি। তাহলে 5 যোগ করেছি 1000-এর সঙ্গে কিন্তু এস দেই নি, ভালো করে খেয়াল করো, 5000 রুপিস লাস্টের ওয়ার্ডের সঙ্গে। এইবার ধরো আমি বললাম যে আমার কাছে মনে করো আমি বললাম একটা, আমার কাছে আই হ্যাভ, আমার কাছে আই হ্যাভ এ 100, HUNDRED, 100 রুপি, RUPEE, রুপি নোট। আমার কাছে একটা 100 টাকার নোট আছে, ভালো করে খেয়াল করো, আই হ্যাভ একটা 100 রুপি নোট, একটাই 100 রুপি নোট। তাহলে নোটের সঙ্গে কিন্তু এস দিইনি আমি, যেহেতু নোট একটা। এবার যদি এখানে একটা না দিয়ে আমি যদি দুটো বলতাম, আই হ্যাভ টু 100 রুপি, তার লাস্টে কিন্তু একটা এস যোগ হবে সবসময়, লাস্টে এস। প্লুরাল করতে গেলে সবসময় লাস্টে দেখো, রুপিজের সঙ্গে এস দিচ্ছি, নোটের সঙ্গে এস, প্লুরাল হলে, সিঙ্গুলার হলে কোনো এস দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। এইবার দেখো আমি এতক্ষণ ধরে বললাম যে এই সমস্ত ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আমি বললাম সেই ওয়ার্ডগুলোর আগে যদি নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে তাহলে এস দেবো না, 1000-এর আগে, মিলিয়নের আগে, ট্রিলিয়নের আগে। কিন্তু কখন এস দেবো, যদি নিউমেরিক্যাল ওয়ার্ড না থাকে। যেমন ধর আমি বললাম আমার কাছে 1000 টাকা আছে, তাহলে কি বলবো, আমার কাছে 1000 টাকা আছে, আমি সেই ক্ষেত্রে কি বলবো, 1000, আই হ্যাভ, আমার কাছে আছে thousands, 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 তখন একটা অব আসবে, 1000 অব রুপিস, RUPEES, রুপিস, রুপিসের সঙ্গেও এস, 1000-এর সঙ্গেও কিন্তু এস, ঠিক আছে। আমি বললাম আমার কাছে বিলিয়ন বা মিলিয়ন ফলোয়ার্স আছে, তাহলে আমি কি বলবো, আই হ্যাভ মিলিয়ন, MILLIONS, মিলিয়ন্স, দেখো এস দিয়েছে কিন্তু, মিলিয়ন্স, একটা অব আসবে, আই হ্যাভ মিলিয়ন্স অফ ফলোয়ার্স, FOLLOWERS, দেখো ফলোয়ারের সঙ্গেও এস, মিলিয়নের সঙ্গেও এস। কিন্তু এখন এই ক্ষেত্রে দেখো আগে কোনো নিউমেরিক্যাল ওয়ার্ড, কোনো কিন্তু সংখ্যা নেই, হাজার, মিলিয়ন, লাখ বলতে গেলে তখন একটা অব আসবে, এবং এই আগের ওয়ার্ডের সঙ্গেও এস, পরের ওয়ার্ডের সঙ্গেও কিন্তু এস যুক্ত হবে, ওকে। তো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এবার আমরা চলে আসবো কোয়েশ্চেনে। কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন বলছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন, আই নিড এ ড্যাশ নোট, আমার একটা কি নোটের প্রয়োজন, একটা নোট কিন্তু। তাহলে বুঝে গেলে একটা নোট, তাহলে কোনো জায়গায় এস যুক্ত হবে না। 500 রুপিস, এখানে এস রয়েছে, ভুল আছে, দেখো না, 500 রুপি, 500 রুপি, একদম পারফেক্ট, বি দাগেরটা। আই নিড, আমার প্রয়োজন, 500 রুপি নোট, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। এবার চলো নেক্সট। আর সি দাগে কোথায় ভুল আছে দেখো, এখানেও রুপিজের সঙ্গে এস দিয়েছে, এখানেও 100-এর সঙ্গে এস দিয়েছে, আবার এখানেও 100-এর সঙ্গে এস দিয়েছে, তো ভুল, একটা নোট বলেছে, কোনো এস যুক্ত হবে না। এবার নেক্সট চলো,
চার দাগ কী বলেছে দেখো, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং, বলছে এটা এখন দার্জিলিংয়ে ইন দ্য মর্নিং, সকাল দার্জিলিংয়ে সকাল কটা বাজে, 9টা বাজে। ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং, দার্জিলিংয়ে ইন দ্য মর্নিং সকালে এখন 9টা বাজে। অ্যান্ড ড্যাশ, এবং কি হচ্ছে, দেয়ার ইজ স্নো, সেখানে আছে বরফ, এইটা হবে ঠিক নাকি ইট ইজ স্নোয়িং, এখন বরফ হচ্ছে, ইট ইজ স্নোয়িং মানে বরফ হচ্ছে, ইট স্নোস মানে বরফ হয়, ইট স্নোড মানে বরফ হয়েছিল। ভালো করে বোঝো, এখন ইট ইজ দার্জিলিংয়ে সকাল 9টা বাজে এবং এখন বরফ পড়ছে ভাল লাগছে নাকি বরফ পরে ভাল লাগছে নাকি বরফ পড়েছিল ভাল লাগছে। তাহলে এখন দার্জিলিংয়ে সকাল 9টা বাজে এবং এখন বরফ পড়ছে এইটাই। তাহলে মিনিং, আমি সবসময় বলেছি যে মিনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইংলিশ পড়ে ইংলিশের মিনিং যে বুঝতে পারবে সে কিন্তু 99.99% কিন্তু তার সলিউশন হয়ে যাবে। এই জন্য সবসময় তোমার টেন্স ব্যাপারটাকে ক্লিয়ার রাখতে হবে এবং টেন্স অনুযায়ী ইংলিশের বাংলা মিনিংটা তোমাকে করতে জানতে হবে, তাহলেই তুমি দেখবে 99.99% তোমার হয়ে যাচ্ছে। তাহলে ইট ইজ স্নোয়িং, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড ইট ইজ স্নোয়িং, এখন বরফ পড়ছে। ওকে, হ্যাঁ, আর দেয়ার ইজ স্নো মানে সেখানে আছে বরফ, এটা তো এখানে হবেই না। ওকে, আর এই দুটো কি হচ্ছে, মিনিংয়ের দিক থেকে অসঙ্গত হচ্ছে, তাহলে ইট ইজ স্নোয়িং। ওকে, নেক্সট চলো, নেক্সট কী বলছে দেখো, 5 দাগ। হ্যাঁ, 5 দাগ বলছে যে দ্য ইডিয়াম পুট ইয়োর সেলফ টুগেদার, একটা ইডিয়াম, এই ইডিয়ামের মিনিং কি, পুট ইয়োর সেলফ টুগেদার মানে মনে করো একজন ব্যক্তি কারোর ওপরে তার খুব রাগ হয়েছে এবং এই ব্যক্তিটা কি করছে, এই ব্যক্তিটা মাথা গরম হয়ে গেছে, মাথা থেকে আগুন বেরোচ্ছে, ঠিক আছে, মাথা থেকে গরম আগুন বেরোচ্ছে এবং চোখগুলো বড় বড় হয়ে গেছে, ঠিক আছে, এবং যখন নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস বড় বড় জোরে জোরে শব্দ করে নিঃশ্বাস নিচ্ছে, মানে কি করবে বুঝতে পারছে না। এবার আর একজন এসেছে, তার বন্ধু বা বিজ্ঞ একজন, পণ্ডিত একজন, গুরুজন একজন, সে কি করছে, সে বলছে বাবা বা বন্ধু বা ভাই, মাথা গরম করিস না, যে কোনো পরিস্থিতি মাথা ঠান্ডা করে কিন্তু সামলাতে হবে। তাই বলছে টান ইয়োরসেলফ, নিজেকে টুগেদার, একসঙ্গে কর, সমস্ত রাগগুলোকে ভেতরে আন, চোখ বড় বড় করেছি সেটাকেও ভেতরে আন, ইমোশনসগুলোকে, ফিলিংসগুলোকে সব ভেতরে নিয়ে আয়, মাথাটা ঠান্ডা কর, শান্ত হ, তাহলেই কিন্তু পরিস্থিতির মোকাবিলা করতে পারবি এবং ভালোভাবে পরিস্থিতিটা কিন্তু সমাধান করতে পারবি। রাগ করলে কোনো কিছু সলিউশন হবে না। তাই বলছে পুল ইয়োরসেলফ টুগেদার, নিজেকে টেনে একসঙ্গে আনো, মানে শান্ত, কাম ডাউন। তাহলে অপশান কোথায় বলছে দেখো, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান ডি, কাম ডাউন বাই ওয়ান সেলফ, মানে কাম ডাউন, শান্ত হও। তাহলে পুল ইয়োর সেলফ টুগেদার মানে কাম ডাউন। ওকে, শান্ত হওয়া। এবার যাবো নেক্সট, 6 দাগ কী বলছে দেখো, 6 দাগ বলছে আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। আই ড্যাশ, আমি কি মনে করছি যে পেশেন্টটা মারা যাবে, মানে পেশেন্ট যে আর কি রোগী, সে মারা যাবে। হোপ, যদি হোপ বসাই, সবগুলোই বসাতে পারি, আই হোপ, আমি আশা করছি রোগী মারা যাবে। ডাক্তার যদি এরকমটা বলে তাহলে ডাক্তারকে সবাই কী করবে, মারবে, তাহলে এটা আমরা ইউজ করতে পারবো না। আই হোপ, আই থিঙ্ক, আমি মনে করছি রোগী মারা যাবে, এটা বললেও ডাক্তারকে মারবে। আই সি, আমি দেখতে পাচ্ছি রোগী মারা যাবে, সেটা ডাক্তার বলুক বা যে কোনো মানুষের ক্ষেত্রে যদি এরকম কেউ বলে, আমি আশা করছি রোগী মারা যাবে, আমি মনে করছি রোগী মারা যাবে, আমি দেখতে পাচ্ছি রোগী মারা যাবে, এরকম বললে সবাই রেগে যাবে। তো এটা ফর্মাল ইউজ নয়, এটা ফর্মালি আমরা বলতে পারবো না, ফর্মালি, ঠিক আছে, নর্মালি তো তুমি বলতেই পারো, কিন্তু ফর্মালি এটা ফর্মাল নয়, সঠিক নয়। আমরা ভদ্রভাবে কি বলবো, আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, রোগী কিন্তু মারা যেতে পারে, আমি ভয় পাচ্ছি, তাহলে আই অ্যাম অ্যাফ্রেড ইজ দ্য কারেক্ট আনসার। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি যে রোগীটা কিন্তু মারা যাবে। ওকে, এবার চলো নেক্সট। এবার 7 দাগ কী বলেছে দেখো, 7 দাগ বলছে উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। ভালো করে দেখো, লাস্ট ওয়ার্ড আছে, লাস্ট মানেই বুঝতে পারছি এটা হচ্ছে সিম্পল পাস্ট, মানে সিম্পল পাস্টে ভার্বের কোন ফর্ম বসে, সেকেন্ড ফর্ম। এবার এখান থেকে আর একটা তোমাদের নিয়ম বলে দিই, কোনো বাক্যের মধ্যে যদি স্টার্টে YESTER, কোনো বাক্যের মধ্যে যদি স্টার্টে থাকে, এগো থাকে, আর এই যে পাস্ট রয়েছে, আচ্ছা পাস্ট থাকে এবং এই লাস্ট থাকে এবং প্রিভিয়াস থাকে, প্রিভিয়াস প্রিভিয়াস, এইগুলো ইয়েস্টারডে, এগো, লাস্ট প্রিভিয়াস, ইয়েস্টারডে, এগো, লাস্ট আর প্রিভিয়াস, ঠিক আছে। আচ্ছা, 5টা সাধারণত আমরা দেখতে পাই না, তো ইয়েস্টারডে, এগো, লাস্ট আর প্রিভিয়াস, এই 4টে ওয়ার্ড যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যটা কিন্তু সিম্পল পাস্টে হবে এবং সেখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। ওকে, তাহলে উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, এবং আমরা অপশন দেখবো, তাহলে সিম্পল পাস্ট হবে, আমরা বুঝতে পেরেছি। দেখো, তাহলে হ্যাভ টেকেন হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, টুক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, একদম পারফেক্ট। তাহলে টুক
আমরা হ্যাড টেকেন হচ্ছে পাস্ট, এটা হচ্ছে হ্যাভ টেকেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সরি আমি পাস্ট পারফেক্ট বলেছিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড টেকেন পাস্ট পারফেক্ট, তাই তো। আর টেক মানে হচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে সিম্পল পাস্ট নেব আমরা, সিম্পল পাস্ট মানে হচ্ছে ডি, টুক, তাহলে উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট, উই টুক আওয়ার ডিনার, তাহলে এটা হবে কি TOOK, টুক। ওকে, চলো নেক্সট। হ্যাঁ, এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, দেখো ফ্রেজাল ভার্ব দিয়ে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে 8 দাগ, ঠিক আছে। বলছে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, মার্জিনালাইজড মানে কি এক ঘরে হয়ে যাওয়া, দরিদ্র, হতভাগা লোকজনদের প্রতি, এটা একটা ফ্রেজাল ভার্ব রিলেটেড ইরর, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, আমরা গ্রুপ লিখবো, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, PHRASAL, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব রিলেটেড ইরর। দেখো লুক ডাউন আপন, লুক ডাউন এর সঙ্গে একটা আপন যুক্ত করলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হয়। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, তাহলে বলতে চাইছে নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড, দরিদ্র, হতভাগা, অসহায় লোকজনদেরকে কখনো ঘৃণা করো না, অবহেলা করো না, ঠিক আছে। আর একটা মিনিং আমরা দেখবো, বাদ বাকিগুলো দেখবো। লুক ওভার, লুক ওভার মানে কি, লুক ওভার মানে হচ্ছে উপেক্ষা করা, মানে ইগনোর করা, কাউকে ইগনোর করা, উপেক্ষা করা, বা ডিসরিগার্ড অসম্মান করা, ডিসরিগার্ড REGARD, ডিসরিগার্ড উপেক্ষা করা, তাহলে উপেক্ষা করার কথা বলছে না, লুক ডাউন আপন, যেহেতু আপন রয়েছে লুক ডাউন আপন আমরা নেব। ওকে, লুক থ্রু মানে কি, লুক থ্রু মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, লুক থ্রু মানে কি, লুক থ্রু মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডের সিনোনিম আর একটা কি হবে, মেক আউট বলতে পারি আমরা, মেক আউট কিন্তু ফ্রেজাল ভার্ব, মেক আউট মানেও কিন্তু আন্ডারস্ট্যান্ড, তাহলে লুক থ্রু, আন্ডারস্ট্যান্ড আর মেক আউট কিন্তু সেম মিনিং। আর লুক ইনটু আমরা বলি না আমরা সাধারণত বলে থাকি যে আই ক্যান লুক থ্রু ইয়োর মাইন্ড বা ইয়োর ট্রিক্স, তুমি যে কী চালাকি করছো আমি কিন্তু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তাই তো, লুক থ্রু। আর লুক ইনটু মানে কি, লুক ইনটু মানে হচ্ছে এক্সামাইন পরীক্ষা করা, লুক ইনটু মানে হচ্ছে এক্সামাইন করা বা ইনভেস্টিগেট করা, এক্সামাইন করা, তদন্ত করা, ইনভেস্টিগেট করা, পরীক্ষা করা, লুক ইনটু। ওকে, তাহলে এখানে হবে লুক ডাউন আপন, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড। এবার চলো নেক্সট, 9 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, 9 দাগ কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, 9 দাগ বলছে কি, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ওয়ান ওয়ার্ড কিলিং দিয়ে দিয়েছে, জেনোসাইড। আচ্ছা, জেনোসাইড কাকে বলে আমরা দেখব। জেনোসাইড মানে হচ্ছে একসাথে অনেক মানুষকে মারলে, একসঙ্গে অনেক মানুষ, এ লার্জ নাম্বার অফ পিপল, কিলিং অফ লার্জ নাম্বার অফ পিপল মানে রেসিয়াল কিলিং। রেসিয়াল মানে কি, রেস মানে একটা জাতি, এবং সেই কোনো একটা প্রজাতির সমস্ত মানুষজনদেরকে মারলে, অল দ্য পিপল অফ রেস, কোনো একটা জাতির সমস্ত মানুষজনদেরকে মারলে জেনোসাইড বলবো, তাই তো, মানে একসঙ্গে অনেক মানুষ মারলে। এবার এখান থেকে আমরা দেখতে পারি এখান থেকে আর কি কি সাইড দিয়ে আমাদের কিন্তু আসতে পারে। তো কিং, যদি কোনো রাজাকে হত্যা করা বলে, কোনো রাজা যদি কোনো কিংকে মারি আমরা, তাকে কি বলবো, তাকে বলবো হচ্ছে রেজিসাইড। কিংকে মারলে বলবো হচ্ছে রেজিসাইড, REGICIDE, রেজিসাইড, ঠিক আছে। এইবার যদি আমরা বলি যে ফাদারকে মারলে, ফাদার, আচ্ছা হ্যাঁ, তাহলে ফাদার যদি হয়, ফাদার FATHER, ফাদারকে মারলে আমরা কি বলবো, ফাদারকে মারলে বলবো প্যাট্রিসাইড, PATRICIDE, প্যাট্রিসাইড। মাদারকে মারলে কি বলবো, ম্যাট্রিসাইড। মাদার যদি হয় মাদার, তাহলে বলবো কি ম্যাট্রিসাইড, MATRICIDE, ম্যাট্রিসাইড। যদি ব্রাদার হয়, ব্রাদার আমি পুরো লিখছি না, ব্রাদার হলে কি বলবো, হ্যাঁ, ব্রাদার যদি হয় ভাইকে, তাকে বলবো ফ্র্যাট্রিসাইড, FRATRI, ফ্র্যাট্রিসাইড, ভাই হত্যা, ঠিক আছে। বোন হত্যা যদি বলি, সিস্টার লিখলাম শুধু S, সোরোরিসাইড, সোরোরিসাইড, ঠিক আছে। আর কি হতে পারে, আর যদি মনে করে অনেকে বলি না আমরা সুইসাইড, নিজেকে মারলে, সেটাকে নিজেকে মারলে কিলিং অফ ওয়ান সেলফ, সেক্ষেত্রে বলবো হচ্ছে সুইসাইড, SUICIDE, নিজে কিলিং অফ ওয়ান সেলফ, নিজেকে হত্যা, ঠিক আছে। এবার যদি একজন মানুষ, একজন পার্সন আর একজন পার্সনকে মারে, তাকে কি বলবো, হোমিসাইড। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে মারলে সেটাকে বলবো হচ্ছে হোমিসাইড, ঠিক আছে। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে মারলে তাকে বলবো হচ্ছে হোমিসাইড, ঠিক আছে। আর কি থাকতে পারে এখানে। এবার ধরো আমি বললাম হচ্ছে শিশুদেরকে হত্যা করা বললে আমরা কি বলবো, ইনফ্যান্টিসাইড। শিশু হত্যা বললে হবে হচ্ছে ইনফ্যান্টিসাইড, শিশু হত্যাকে বলবো হচ্ছে ইনফ্যান্টিসাইড। ওকে, হ্যাঁ। এবার ধরো আমি বললাম ইনসেক্ট হত্যাকে কি বলবো, ইনসেক্ট হত্যা,
ইনসেকটিসাইড, ঠিক আছে। আর যে সমস্ত হার্মফুল যে অর্গানিজম, মানে ধরো ওই যে কৃষিক্ষেত্রে যে সমস্ত কীটনাশক হত্যা করে না, কীট হত্যা, তাকে বলি কি, আমরা বলবো হচ্ছে পেস্টিসাইড, PESTICIDE, পেস্টিসাইড হয়ে গেল। এবার চলে আসো প্যারিসাইড, আবার একটুখানি ফ্যামিলির দিকে চলে যায়। প্যারিসাইড কাকে বলে? PARRICIDE, প্যারিসাইড কাকে বলবো? প্যারিসাইডের মধ্যে বাবা পড়ে যাবে, মা পড়ে যাবে এবং কোনো রিলেটিভ, কোনো আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে, মানে সবাইকে না, মানে এদের এই তিনটে গ্রুপের মধ্যে যে কোনো একজনকে মারলে কিন্তু এই প্যারিসাইডের মধ্যে তিনটে গ্রুপই পড়ে যাচ্ছে, বাবাকে মারা, মাকে মারা বা কোনো রিলেটিভকে মারাকে বলবো প্যারিসাইড, ওকে। এবার চলে আসো ফোয়েটিসাইড কাকে বলবো? FOETICIDE, ফোয়েটিসাইড মানে হচ্ছে ফেটাস, মানে ভ্রূণ হত্যা বলি না, ফেটাস, FETUS, ফেটাস মানে ভ্রূণ, তাহলে ভ্রূণ হত্যাকে বলবো ফোয়েটিসাইড, ভ্রূণ হত্যাকে ফোয়েটিসাইড বলবো, ঠিক আছে। এবার চলে আসো, হ্যাঁ, সিবলিসাইড, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, সিবলিসাইডটাও ইম্পর্টেন্ট, সিআইডি, আমরা সিবলিং বলি না, সিবলিং মানে কি, একই মা বাবার যে সমস্ত সন্তানরা তারা একে অপরের সিবলিং হয়, SIBLING, সিবলিংস, তাই তো। তাহলে এরকম একজন সিবলিং যদি আর একজন সিবলিংকে মারে, মানে একজন ভাই আর একজন ভাইকে মারছে, একজন বোন আর একজন বোনকে মারছে, বা একজন ভাই তার বোনকে মারছে, বোন তার দাদাকে মারছে, এরকম একজন সিবলিং আর একজন সিবলিংকে মারলে তাকে বলবো সিবলিসাইড, ওকে। আর কি আছে? প্রোলিসাইড মানে নিজের শিশুকে কেউ যদি মারে, নিজের শিশুদের, তাকে বলবো প্রোলিসাইড। নিজের শিশুদেরকে যদি কেউ মারে, মানে কিলিং অফ ওয়ান্স চিলড্রেন, তাকে বলবো প্রোলিসাইড বলবো। এখান থেকে আর কি আছে? ইউজোরিসাইড মানে বধূ হত্যা, কেউ যদি নিজের বউকে যদি কেউ মারে তাকে বলবো হচ্ছে ইউজোরিসাইড, UXORICIDE, ইউজোরিসাইড। বধূ হত্যা যখন পেয়ে গেলাম, নিশ্চয়ই স্বামী হত্যাও আছে। হাজব্যান্ড হত্যাকে আমরা কি বলবো? ম্যারিটিসাইড, যদি হাজব্যান্ডকে কেউ মারে তাকে বলবো ম্যারিটিসাইড, ঠিক আছে। এখান থেকে আরও আমাদেরকে জানতে হবে আর কি আছে। এখান থেকে জানতে হবে হচ্ছে কি, গেল ইনফ্যান্টিসাইড আমরা পেয়ে গেছি, ফাদার পেয়ে গেছি। আচ্ছা, নেপোটিসাইড কাকে বলবো? দেখো, নেফিউ মানে যদি কেউ কারো ভাইপোকে মারে, যদি কেউ কোনো কাকা তার ভাইপোকে মারে তাকে বলবো নেপোটোসাইড, নেপোটোসাইড মানে হচ্ছে নেফিউ, মানে ভাইপোকে কেউ যদি মারে, নেফিউ, NEPHEW, নেফিউ। এবার ভাইপো যদি কাকাকে মারে তখন কি বলবো? অ্যাভানকুলিসাইড, মানে কোনো ভাইপো যদি কাকাকে মারে তখন বলবো কি? AVUN, অ্যাভানকালি বা কুলিসাইড, CIDE, এটা হচ্ছে আঙ্কেল, UNCLE, আঙ্কেল হত্যা, ঠিক আছে। এবার মনে করো একজন, কোনো ফ্যামিলির একজন ব্যক্তি পুরো ফুল ফ্যামিলি মেরে ফেলেছে, তখন কি বলবো? ফ্যামিলিসাইড। নিজের বউকে মেরেছে, ছেলে মেয়েদের মেরেছে, পরিবারের লোকজনদেরকে মেরেছে, তাকে বলবো ফ্যামিলিসাইড, CIDE, ফ্যামিলিসাইড, ঠিক আছে, ওকে। এইবার মনে করো, ধরো বললাম, হ্যাঁ, এইবার হচ্ছে জেরন্টিসাইড মানে কি? মনে করো একজন এল্ডারলি ব্যক্তি, কোনো বয়স্ক ব্যক্তি, তাকে মৃত্যুর জন্য ঠেলে দিলাম, তাকে আমার আর দরকার নেই, তাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিলাম, তাকে বলবো কি? জেরন্টিসাইড, ঠিক আছে। হ্যাঁ, লিভ অ্যান এল্ডারলি ম্যান বা ওম্যান টু ডাই, মানে কোনো একজন বয়স্ক মানুষকে যদি আমি মৃত্যুর জন্য ছেড়ে দিই তাকে বলবো হচ্ছে কিন্তু জেরন্টিসাইড, ওকে। তো অনেকগুলো আমরা দেখলাম, এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনের দিকে। আচ্ছা, এগুলো সব আমাদের মুছে ফেলতে হবে, এগুলো কিন্তু তোমরা সবাই নোট ডাউন করে নিতে হবে, ওকে। তাহলে এখানে কিন্তু আমরা উত্তর পেয়েছিলাম কি? জেনোসাইড মানে কি? জেনোসাইড মানে হচ্ছে কিন্তু রেসিয়াল কিলিং, মানে একসঙ্গে অনেক মানুষজনকে মেরে ফেললে তাকে আমরা বলবো হচ্ছে জেরন্টিসাইড, ওকে। তো এবার দাও 10 দাগ, তাহলে এটা হলো আমাদের এখানে উত্তর কি হলো? এখান থেকে উত্তর হলো অপশন A, 9। 10 দাগ কি বলছে দেখো, হ্যাঁ, 10 দাগ বলছে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এরকম ঘড়িতে কটা বাজে জিজ্ঞেস করলে বা কটা বাজে বলতে গেলে কিন্তু আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট বাই ইউজ করতে হবে, যে ইট ইজ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, বা ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, ঠিক আছে। ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, ঠিক আছে। ইট ইজ 10:50, ইট ইজ 10:30 বাই মাই ওয়াচ। তাহলে ঘড়িতে কটা বাজে বললেই বাই প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট বসবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ, নেক্সট 11 দাগ বলছে যে আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম। 11 দাগ বলছে
আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম, দ্যাট আই মিট, আমি তার সঙ্গে দেখা করব। তাহলে বলেছিলাম পাস্ট মানে অতীতকাল, অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি কোনো সময় ফিউচার আসে, অতীতের বর্ণনা করতে গিয়ে যদি কোনো সময় ফিউচার আসে, তাহলে হবে কি আমাদের উইল আমরা বসাবো না উড, যেহেতু পাস্ট টেন্স তাহলে WOULD উড। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো, ওয়াজ দেখে বুঝলাম পাস্ট টেন্স, আই ওয়াজ শিওর আমি নিশ্চিত ছিলাম যে আমি তার সঙ্গে মিট করব, দেখা করব, তাহলে উড হবে, উড, এ ইজ দ্য কারেক্ট আনসার। আই ওয়াজ শিওর আমি নিশ্চিত ছিলাম, আই উড মিট হিম। শ্যাল হবে না, শ্যাল উইল দুটো তো হবেই না, কারণ প্রেজেন্ট টেন্সে শ্যাল উইল হয়, আর শুড হচ্ছে উচিত অর্থে আমরা ইউজ করি শুড, তাহলে এখানে করব উড হবে। ওকে, তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, পাস্টের বর্ণনা করতে গিয়ে, অতীতের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে সেখানে কিন্তু আমাদের উড বসবে। এবার যাবো নেক্সট, 12 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 12 দাগ বলছে যে ইম্প্যাশনড, ইম্প্যাশনড মানে কি, ইম্প্যাশনড মানে হচ্ছে আবেগপূর্ণ, যার মধ্যে উৎসাহ আছে, কৌতূহল আছে, তাকে বলবো হচ্ছে ইম্প্যাশনড। আবেগপূর্ণ, উৎসাহী, কৌতূহলী, তাকে বলবো ইম্প্যাশনড। সিনোনিম তো আর্ডেন্ট মানেও হচ্ছে, আর্ডেন্ট মানে অতিরিক্ত উৎসাহী, আর্ডেন্ট মানে হচ্ছে অতিরিক্ত উৎসাহী, অতিরিক্ত, অতি উৎসাহী বলি না, তো অতিরিক্ত উৎসাহী, আর্ডেন্ট মানে হচ্ছে অতিরিক্ত উৎসাহী। ওকে, তাহলে ইম্প্যাশনড মানে হচ্ছে কি আবেগপূর্ণ, উৎসাহী, তাহলে আর্ডেন্ট সিনোনিম। ওকে, আর ডিসপ্যাশনেট, প্যাশনলেস, ইমোশনলেস, এই তিনটের মিনিংই সেম, যাদের মধ্যে কোনো উৎসাহ নেই, আবেগ নেই, আবেগহীনতা, উৎসাহহীনতা, ঠিক আছে, উৎসাহহীন, তাকে বলবো আমরা ডিসপ্যাশনেট, প্যাশনলেস বা ইমোশন আনইমোশনাল। তাহলে উত্তর আমাদের এ। এবার যাবো নেক্সট, 13 দাগ কী বলছে দেখো। হ্যাঁ, 13 দাগ বলছে যে, আচ্ছা 13 দাগও একটা সিনোনিম দিয়েছে, সিনোনিম, হ্যাঁ সিনোনিম ওয়ার্ডটা হচ্ছে এই ওয়ার্ড, এটা নিয়ে একটু তোমাদের অনেকে কনফিউশন ছিল, পরীক্ষাতে অনেকে গোলমাল করে এসছো, এটাকে অনেকে পড়েছিলে ক্লাইমেটিক, ক্লাইমেটিক পড়েছিলে, অনেকে করেছিলে ক্লাইমেটিক। ক্লাইমেট মানে কি জলবায়ু, আর ক্লাইমেটিক মানে হচ্ছে জলবায়ু সংক্রান্ত কোনো কিছু, ঠিক আছে। অনেকে করেছো কি অ্যাটমসফিয়ারিক, অ্যাটমসফিয়ার মানে কি বায়ুমণ্ডল, তো বায়ুমণ্ডল সংক্রান্ত কোনো কিছু, আর জলবায়ু অবশ্যই দুটো জিনিস আলাদা, তো অনেকে ভুল করে এই ক্লাইমেটের সঙ্গে যেহেতু অ্যাটমসফিয়ারের একটা সম্পর্ক আছে, অনেকে এই ডি দাগেরটা আনসার করে এসেছিলো, কিন্তু এটা ক্লাইমেটিক ছিল না, এই সিটা তোমরা দেখতে ভুলে গেছো। ক্লাইম্যাকটিক মানে কি, ক্লাইম্যাক্স বলে একটা কথা আছে, ক্লাইম্যাক্স, এটা হচ্ছে ক্লাইম্যাক্স মানে কি, ক্লাইম্যাক্স মানে হচ্ছে চরম উত্তেজনাকর কোনো পরিস্থিতি বা চরম উত্তেজনাকর কোনো মুহূর্ত। যেমন সিনেমাতে আমরা ক্লাইম্যাক্স দেখে থাকি, যখন একদম শেষ মুহূর্তে হিরো ভিলেনকে আর কি মারে, তো সেই যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সেটাকে আমরা ক্লাইম্যাক্স বলে থাকি, তাই তো, চরম উত্তেজনাকর পরিস্থিতি, সেইখান থেকে এসছে ক্লাইম্যাকটিক মানে চরম উত্তেজনাকর পরিস্থিতি সংক্রান্ত কোনো কিছু, ঠিক আছে। তো উত্তর হবে হচ্ছে এ, কালমিনেটিং। কালমিনেট মানেও তাই, কালমিনেট, NATE, ING বাদ দিয়ে যদি আমরা TE নিই, কালমিনেট মানে হচ্ছে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে পৌঁছানো, সীমায় পৌঁছানো, ঠিক আছে। আর কালমিনেটিং অ্যাডজেক্টিভ, তার মানে চরম উত্তেজনাকর পরিস্থিতি সংক্রান্ত, তাহলে উত্তর হবে এ। এগুলোর মিনিং সেম। আর ক্লাইমেটিক তো মানে যেটা তোমরা ভেবেছিলে ক্লাইমেটিক, সেটা এইটা ক্লাইমেটিক, অনেকে ক্লাইমেটিকে উত্তর করেছিল। আর টেম্পারেট, টেম্পারেট মানে কি, টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ, শান্ত কোনো কিছু, শান্ত মনোভাবপন্ন কোনো ব্যক্তি, বা নাতিশীতোষ্ণ কোনো কিছু, না শীত না ঠান্ডা, বা একটা ব্যক্তি যে খুবই ঠান্ডা স্বভাবের, ঠিক আছে, নরম স্বভাবের, তাকে আমরা বলবো টেম্পারেট। এবার যাবো নেক্সট, তাহলে উত্তর কিন্তু এ, কালমিনেটিং। 14 দাগ কী বলছে দেখো। 14 দাগ বলছে একটা ন্যারেশন দিয়েছে, ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট করতে হবে, ন্যারেশন, ঠিক আছে। তো এটাকে দেখো, হি সেইড, সে বলেছিল গ্রাস ইজ গ্রিন, দেখো গ্রাস ইজ গ্রিন এই অংশটুকু, এটা কি আছে, গ্রাস ইজ গ্রিন, এটাকে চিরন্তন সত্য, তাহলে এটাকে আমরা বলবো ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল একটা সত্যি কথা, চিরন্তন সত্য কথা। তো ন্যারেশনের ক্ষেত্রে আমরা নিয়ম জানি কি, যদি ইউনিভার্সাল ট্রুথ হয় বা হ্যাবিচুয়াল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ যদি হয়, মানে অভ্যেসগত সত্য বা চিরন্তন সত্য হলে টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হয় না। ন্যারেশনে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন টেন্সের কোনো চেঞ্জ হবে না, এই যে টেন্স আছে সিম্পল প্রেজেন্ট, সেই সিম্পল প্রেজেন্টই থাকবে। ওকে, হ্যাঁ, যেমন ধরো আমি অন্য ক্ষেত্রে বলতে পারি যে হি সেইড, সে বলেছিল আই ওয়ার্ক এভরিডে, আমি প্রত্যেক দিন কাজ করি, সিম্পল প্রেজেন্ট, তো ওই বাক্যটা কিন্তু সিম্পল প্রেজেন্টেই থাকবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি বলছে দেখো, হি সেইড, সে বলেছিল গ্রাস ইজ গ্রিন, ঘাস হয় সবুজ, তাহলে এটা সেম থাকবে। বাইরের এই সেইডটাকে আমি সেইড রাখবো, নাকি বাইরের এই সেইডটাকে টোল্ড করব? আমি বারবার সবাইকে একটা কথাই বলি, ন্যারেশন যখন করি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাই, যে বাইরে সেইডটাকে টোল্ড করছি নাকি সেইডটাকে সেইড রেখেছি, এটা ইম্পর্টেন্ট বিষয় নয়। ইম্পর্টেন্ট বিষয় সবসময় ন্যারেশনের ক্ষেত্রে ভেতরের এই চেঞ্জটা আমাদের কি হওয়া উচিত, সেটা কি আছে, ঠিক আছে, এইটা ভেতরের চেঞ্জটা আমাদের কি সবসময় মাথায় রাখতে হবে। তো এখানে কি বলেছে দেখে নাও, তাহলে চেঞ্জ হবে না, এখানে চিরন্তন সত্য, তাহলে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন।
এ হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, কোনো ভুল নেই। যেমনটা আছে দেখো ইজ ইজি রেখেছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, গ্রাস ইজ গ্রিন, তাহলে ওয়াজ হবে না। এবার ধরো আর একটা বাক্য বলি, এটা চিরন্তন সত্য। এবার যদি হ্যাবিচুয়াল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ট্রুথ কোনগুলো, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটাও কিন্তু চিরন্তন সত্য। এই সমস্ত বাক্যগুলো যেরকম থাকবে সেরকমই থাকবে। বা পৃথিবী হয় গোল, চিরন্তন সত্য। তো এই ধরনের বাক্যগুলো কোনো চেঞ্জ হবে না। ধরো হ্যাবিচুয়াল ট্রুথ বলি, এবার হ্যাবিচুয়াল ট্রুথ ধরো বললাম যে হি সেইড, সে বলেছিল আই ওয়ার্ক, WORK, আই ওয়ার্ক এভরিডে, EVERYDAY। দেখো ভালো করে বোঝো। তাহলে ন্যারেশনে আমাদের নিয়ম কি? ন্যারেশনের নিয়ম হচ্ছে যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় সেটা ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যায়, তাই তো? ন্যারেশনের নিয়ম এটাই। অ্যামিদার থাকলে ওয়াজ ওয়্যার হয়, V1 থাকলে V2 হয়, V2 থাকলে হ্যাড প্লাস V3 হয়, এরকমটা আমরা জানি। হ্যাভাস থাকলে হ্যাড হয়, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হয়, এগুলো হচ্ছে নিয়ম টেন্সের চেঞ্জে ন্যারেশনে। এবার এখানে দেখো, এখানে তাহলে ওয়ার্ক ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে হওয়া উচিত আমাদের কি ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু হবে না। কারণ কি? এটা হচ্ছে একটা হ্যাবিচুয়াল ট্রুথ। কি বলেছে? আই ওয়ার্ক এভরিডে, আমি প্রত্যেক দিন কাজ করি, মানে এটা আমার হ্যাবিট, তাহলে চেঞ্জ হবে না টেন্সের। কি হবে? হি সেইড, সে বলেছিল। আবার দেখো বারবার বলছি, সেইডটা অনেকে সেইড বা টোল্ড যাই থাকুক পারফেক্ট, বাইরে নিয়ে ভাববে না। মাঝখানে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, তাহলে হি সেইড দ্যাট। এবার আই মানে কি? আই মানে কিন্তু প্রথম ব্যক্তি, আই মানে প্রথম ব্যক্তিকে কথাটা বলছে কে? হি, তাহলে আইটাকে হি করব, হি। এইবার এই ওয়ার্কটাকে ওয়ার্ক রাখবো, ওয়ার্ক, WORK। এইবার দেখো এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে একটা এস যুক্ত হয়, কোনো টেন্স চেঞ্জ হয়নি কিন্তু, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সাবজেক্ট এখানে আই ছিল বলে ওয়ার্ক ছিল, আইটা তো হি হচ্ছে, হি থার্ড পার্সন এবং সিঙ্গুলার। আমরা নিয়ম জানি কি? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তাহলে হি সেইড দ্যাট হি ওয়ার্কস এভরিডে, বসে কিন্তু যাবে। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথের ক্ষেত্রে কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হয় না ন্যারেশনে। তাহলে কারেক্ট আনসার কিন্তু অপশান নেই। চলো নেক্সট 15 দাগ কী বলছে দেখো। নেক্সট 15 দাগ বলছে, হ্যাঁ নেক্সট 15 দাগ কী বলছে দেখো। 15 দাগ বলছে যে অরেঞ্জ টেস্ট সোর, মানে বলছে লেবু লাগে কি? টক লাগে, লেবু স্বাদ লাগে টক। তো এটা পুরো খুবই সোজা ভয়েস চেঞ্জ দিয়েছে, তোমরা অনেকেই করেছো যে হানি টেস্ট সুইট দিয়ে একটা ভয়েস চেঞ্জ তোমরা সবাই করেছো। হানি টেস্ট, TASTES, হানি টেস্ট সুইট, এই ভয়েস চেঞ্জটা আমার মনে হয় করেনি এরকম কেউ নেই। তো হানি টেস্ট সুইট মানে কি? হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, তাই তো? হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, এইভাবে আমরা করি। তো অ্যাকচুয়ালি মধু মিষ্টি কখন লাগে? যখন আমরা স্বাদ নিই। তাহলে হানি, মধু হয় মিষ্টি যখন এটাকে স্বাদ নেওয়া হয়, ঠিক সেরকমভাবে এটাই করব। অরেঞ্জ টেস্ট সোর, অরেঞ্জ লেবু আমাদের টক লাগে কখন? লেবু হয় টক যখন এটাকে টেস্ট করা হয়, ঠিক সেরকমটাই করবো। তাহলে হানি, দেখো এখানে কোনটা আছে সঠিক? হ্যাঁ দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। অরেঞ্জ ইজ সোর, অরেঞ্জ হয় টক হোয়েন, যখন ইট ইজ, এই ইট ইজটা এখানে দেওয়া নেই, কোনো সমস্যা নেই। হোয়েন টেস্টেড বা হোয়েন ইট ইজ টেস্টেড একই জিনিস। তাহলে অরেঞ্জ ইজ সোর, অরেঞ্জ হয় টক যখন ইট ইজ টেস্টেড বা হোয়েন টেস্টেড, ঠিক আছে? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ এবার নেক্সট কি বলছে দেখো। নেক্সট 16 দাগ বলছে যে বেবিজ ড্যাশ ওয়েন দে আর হাংরি। দেখো টেন্স বুঝো, ভালো করে টেন্স বুঝো। আর রয়েছে মানে কি? আর রয়েছে মানে হচ্ছে প্রেজেন্ট, আর রয়েছে মানে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? তাহলে এখানেও যদি একটা ভার্ব কমপ্লেক্স হোয়েন দিয়ে দুটো বাক্যকে যুক্ত করছি, মানে কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েনের পরে একটা বাক্য থাকবে, হোয়েনের আগে একটা বাক্য থাকবে। তাহলে হোয়েনের পরে যে বাক্যটা আছে সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হোয়েনের আগের বাক্যটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। টেন্সের ব্যালেন্স আমাদের সেম থাকবে। তাহলে বলতে চেয়েছে কি? এখানে বলতে চেয়েছে শিশুরা কাঁদে হোয়েন দে আর হাংরি, যখন তারা ক্ষুধার্ত হয়, যখন তাদের খিদে পায় তখন বাচ্চারা কাঁদে। কাঁদছে বললে হবে না, কেঁদেছিল বললে হবে না, টেন্স গোলমাল হয়ে যাচ্ছে। আর বেবিস একের বেশি, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস হবে না। একটা হলে বেবি বললে ক্রাইস বলতে পারতাম, বেবিস ক্রাইস হবে না, তাহলে হবে কি? ডি, বেবিস ক্রাই, বাচ্চারা কাঁদে হোয়েন দে আর হাংরি, যখন তারা ক্ষুধার্ত হয়। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটা একটা গেল। এবার যাবো 17। আর যে বাক্যগুলো দেখো নর্মালি আমরা চিরন্তন সত্য হিসেবে ধরি, সেই বাক্যগুলোকে আমরা সবসময় কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে সবসময় লিখবো। যে বাচ্চারা কাঁদে যখন খিদে পায়, এটা তো চিরন্তন সত্য, তাহলে এই বাক্যগুলো সবসময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখবো। ওকে,
তো এবার 17 দাগ কী বলছে দেখো, হ্যাঁ অ্যানালগাস। অ্যানালগাসের মানে কি? অ্যানালগাস মানে হচ্ছে, অ্যানালগাস মানে তুলনামূলক, তুলনামূলক, যে জিনিসটাকে আমরা তুলনা করতে পারবো, ঠিক আছে। অ্যানালগাস মানে একটা জিনিস যে জিনিসটাকে আমরা তুলনা করতে পারবো, তুলনামূলক, তুলনা সংক্রান্ত, যাকে তুলনা করার উপযুক্ত। অ্যানালগাস মানে হচ্ছে তুলনা করার উপযুক্ত কোনো কিছু, ঠিক আছে। তো সিনোনিম বলেছে দেখো, অ্যানালিটিক্যাল মানে কি? বিশ্লেষণমূলক। অ্যানালিটিক্যাল মানে বিশ্লেষণমূলক। আমরা অ্যানালাইজ একটা ওয়ার্ড আমরা জানি, অ্যানালাইজ করা কোনো কিছু, অ্যানালাইজ, LYS। অ্যানালাইজ মানে কি? বিশ্লেষণ করা, কোনো কিছুকে ভালো করে বুঝে শুনে আর কি ব্যাখ্যা করা, তাকে বলি অ্যানালাইজ করা, ব্যাপারটাকে ভালো করে বিশ্লেষণ কর। অ্যানালাইজ থেকে অ্যানালিটিক্যাল, বিশ্লেষণমূলক। আর্টিফিশিয়াল মানে কি? যেটা ন্যাচারাল নয়, নট ন্যাচারাল, আর্টিফিশিয়াল, ঠিক আছে, কৃত্রিম, যেটাকে বলি কৃত্রিম জিনিস। কম্পেয়ারেবল মানে কি? কম্পেয়ার, যেটাকে কম্পেয়ার করা যাবে, তুলনা করা যাবে, তাকে বলি কম্পেয়ারেবল। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আর অরাল মানে কি? অরাল মানে হচ্ছে শ্রবণ, এয়ার থেকে অরাল, ঠিক আছে। শ্রবণ সংক্রান্ত বা কান সংক্রান্ত কোনো কিছুকে আমরা অরাল বলবো, AURL। তাহলে উত্তর হচ্ছে এখানে কি ছিল? তুলনা করার উপযুক্ত, ঠিক আছে। তাহলে কম্পেয়ারেবল ইজ দ্য কারেক্ট সিনোনিম। 17। এবার 18 কী বলছে দেখো, 18তে চলো। 18 বলছে যে কারেক্ট অপশন, আর স্টিল টর্চার্ড ইন দ্য রিমোট ভিলেজেস। বলছে কাদেরকে এখনও টর্চার করা হয়। দেখো আর টর্চার্ড, এইভাবে বাংলা মিনিং, ইংলিশ কনস্ট্রাকশন থেকে বাংলা মিনিং তোমাকে কিন্তু বুঝতে হবে যে আর টর্চার্ড। এই যে ইজ ডানের মানে কি? আর একটা জিনিস আমি প্রতি ক্লাসেই বলে থাকি যে অ্যামিজ আর ওয়াজ ভার্ব, বি ভার্বের পরে হয় আইএনজি হবে, বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ভার্ব। তাহলে বি ভার্বের পরে হয় মেন ভার্বের আইএনজি ফর্ম হবে, তা না হলে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে। যখন বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি হবে তখন হবে বাক্যটা অ্যাক্টিভ। মানে অ্যাক্টিভ কেন? অ্যাক্টিভ, TIV, মানে বাক্যের সাবজেক্ট অ্যাক্টিভ, সাবজেক্ট সরাসরি কাজটা করছে। আর বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে প্যাসিভ মানে সাবজেক্ট সক্রিয় নয়, সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট শেষের দিকে থাকে, ঠিক আছে। আর অ্যাক্টিভ বাক্যে সাবজেক্ট প্রথমে থাকে, যেহেতু সাবজেক্ট নিজেই কাজ করে। তাহলে বি ভার্বের পরে এখান থেকে বুঝতে পারছি মেন ভার্বের আইএনজি ফর্ম হয় বা মেন ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে দেখো কি আছে, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে প্যাসিভ, সাবজেক্ট নিজে কাজ করছে না। তাহলে এখানে মিনিংগুলো এই রকম কনস্ট্রাকশনের বাংলা মিনিং কেমন হয়, ঠিক আছে। ইট ইজ ডান, DON, ইজ ডান মানে করা হয়। ইজ ইটেন খাওয়া হয়। ইজ গান যাওয়া হয়, ঠিক আছে, এরকম। ইজ রিড পড়া হয়, ঠিক আছে। ইজ লিভড বাস করা হয়। ইজ টেকেন নেওয়া হয়। তো এই ধরনের বাক্যগুলো যখন আমরা বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম লিখবো তখন কিন্তু মিনিংটা এরকম হবে, হয় করা হয়, যাওয়া হয়, বলা হয়, দেখা হয়, ঠিক আছে। ইট ইজ সিন, এটা দেখা হয়। ইট ইজ লুকড অ্যাট, এটার দিকে তাকানো হয়। তো এখানে কি বলছে, ড্যাশ আর, দেখো আর দেখে আর একটা বুঝতে পারলাম কি, বাক্যের প্রথমে যে বসবে সে কিন্তু প্লুরাল হবে। আর হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কখন বসবে? যখন আমাদের সাবজেক্টও কিন্তু প্লুরাল হবে। প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব। তাহলে এবার আমরা অপশন দেখি কি বলেছে। হ্যাঁ, ডটার ইন ল। এবার এখান থেকে তোমাদের আর একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে কি বলে দিই, সেটা হচ্ছে কম্পাউন্ড মানে কি? যৌগিক, COMPOUND, কম্পাউন্ড নাউন। একটা নাউন যেটা কম্পাউন্ড যৌগিক, মানে দুটো তিনটে শব্দ নিয়ে একটা নাউন তৈরি হচ্ছে, ঠিক আছে। দুটো তিনটে শব্দ নিয়ে একটা নাউন তৈরি হচ্ছে। যেমন বললাম ধরো বইমেলা ইংলিশ কি? বুক আর ফেয়ার নিয়ে বইমেলা তৈরি হচ্ছে, কম্পাউন্ড নাউন। যেমন ধরো বললাম স্টেপ ল্যাডার মানে মই, স্টেপ আর ল্যাডার LADDER, ল্যাডার, তাই তো। স্টেপ একটা শব্দ, ল্যাডার একটা শব্দ, তাহলে দুটো শব্দ নিয়ে স্টেপ ল্যাডার তৈরি হয়েছে, তাই তো। তাহলে এই রকম যেমন ডটার ইন ল, দেখো ডটার ইন আর ল তিনটে শব্দ নিয়ে ডটার ইন ল। ফাদার ইন ল মানে শ্বশুর, ফাদার ইন আর ল তিনটে শব্দ নিয়ে ফাদার ইন ল। তো এই ধরনের বাক্যগুলো যেমন পাসার বাই, PASSER, পাসার বাই দুটো শব্দ নিয়ে একটা নাউন তৈরি হয়েছে। তো এইরকম দুটো তিনটে শব্দ নিয়ে যখন একটা নাউন তৈরি হবে সেটাকে বলবো কম্পাউন্ড নাউন। এবং যেটা গুরুত্বপূর্ণ, যেটা বলার জন্য এত কিছু আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, নাউন তো সিঙ্গুলার প্লুরাল হয়, তো কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যখন আমরা কম্পাউন্ড নাউনকে প্লুরাল করতে গেলে 3-4টে শব্দের মধ্যে যে ওয়ার্ডটা সব থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেটা ছাড়া আমাদেরকে নাউনটা করা যাবে না, সেই ওয়ার্ডের সঙ্গে কিন্তু এস যুক্ত হবে। আমরা সাধারণত কি করি, নাউনের লাস্টে এস যোগ করি, কিন্তু লাস্টে এস যোগ করলে হবে না, যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড সেই ওয়ার্ডটার সঙ্গে কিন্তু তোমাকে এস যোগ করতে হবে। যেমন ধরো এখানে বলি ডটার ইন ল,
ডটার ইন লর মধ্যে ইম্পর্টেন্ট কোন শব্দটা? ডটার ইম্পর্টেন্ট, ইন ইম্পর্টেন্ট না ল ইম্পর্টেন্ট? ডটার, মেয়ে ছাড়া তুমি কি করবে? পুত্রবধূ কি করে বানানো সম্ভব না। তাহলে ডটার কোনেটা মেন ইম্পর্টেন্ট। তাহলে এর যদি প্লুরাল করতে হয় লর সঙ্গে আমরা এস দেবো না, ডটারের সঙ্গে এস দেবো, ডটার্স ইন ল। সেরকম সিস্টার ইন লর ক্ষেত্রেও সিস্টার ইম্পর্টেন্ট, সিস্টারের সঙ্গে এস দেবো। যেমন ধরো বুক ফেয়ার, বুক ফেয়ার ভালো করে বোঝো, বুক ফেয়ার অনেকে বুকের সঙ্গে এস যোগ করবে। তো মেলা আর বই মেলা, দেখো মেন ব্যাপার কিন্তু বই বলেনি। বই বলেছে আমি মনে করো কোনো একটা স্টেশনের ওপরে মনে করো হাজার হাজার বই রেখে দিলাম, তাই তো? তাহলে সেটাকে কি আমি মেলা বলবো? মেলা বলবো না কিন্তু। যেখানে অনেক দোকানপাট বসবে, প্রত্যেকটা দোকানে বই থাকবে এবং লোকজন যাবে, একটা মেলার মতন আয়োজন করা হবে, সেটাই হবে কিন্তু বইয়ের মেলা। বই দিয়ে মেলা তৈরি হয়েছে, কিন্তু মেন ইম্পর্টেন্ট হচ্ছে মেলাটা। তাহলে বই দিয়ে কি তৈরি করেছে? মেলা। তাহলে মেলা ইম্পর্টেন্ট। তাহলে প্লুরাল করতে গেলে বুক ফেয়ার্স বলবো, বুকস ফেয়ার বলবো না, বুক ফেয়ার্স। স্টেপ ল্যাডার, স্টেপ আমরা পা দিয়ে উঠি, মেন বিষয়টা কি? মই। তাহলে মইটা ইম্পর্টেন্ট, তাহলে মইয়ের সঙ্গে এস যোগ করবো, স্টেপ ল্যাডার্স। ওকে, তাহলে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট তার সঙ্গে কিন্তু আমরা এস যোগ করবো প্লুরাল করতে গেলে। ভেরি ক্লিয়ার? ওকে, হ্যাঁ। এবার তো এখানে কি বলেছে দেখো, তাহলে আর যুক্ত করেছে, আমাদের প্লুরাল নাউন লাগবে, তাহলে ডটার্স ইন ল। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ডটার মেন শব্দ, তার সঙ্গে এস যুক্ত করেছি, ডটার্স ইন ল। তাহলে বলছে এখনও অনেক জায়গাতে ডটার ইন লরা মানে যারা মেয়েরা বউ হয়ে অন্যের বাড়িতে যায়, সেই সমস্ত পুত্রবধূরা কী হয়, এখনও টর্চার হয়, অত্যাচারিত হয়। তাহলে ডটার্স ইন ল আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। অনেক দূরবর্তী গ্রামে এখনও ডটার্স ইন লরা কী হয়, টর্চার্ড হয়, অত্যাচারিত হয়। ওকে, তো এবার চলো নেক্সট 19 দাগ কী বলছে দেখো। 19 দাগ বলেছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড 19 দাগ বলেছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স। প্রেফিক্স মানে কোনো একটা শব্দ, কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের মানে আগে যদি দুটো তিনটে অক্ষর যোগ করে নতুন শব্দ করি তাকে বলবো, সেই দুটো তিনটে অক্ষরকে বলবো প্রেফিক্স। আর পরে যদি যোগ করি তাকে বলবো সাফিক্স, SUFFIX। তাহলে আগে দুটো তিনটে অক্ষর যুক্ত করে নতুন শব্দ তৈরি করলে প্রেফিক্স, পরে দুটো তিনটে শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করলে তাকে বলবো সাফিক্স। তাহলে এখানে প্রেফিক্স যুক্ত করে, এমবার্কের আগে প্রেফিক্স যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে বলেছে। এমবার্ক মানে কি? এমবার্ক মানে হচ্ছে জাহাজে ওঠা বা ওঠানো, এমবার্ক। আর জাহাজ থেকে নামা হচ্ছে ডিসএমবার্ক। এ ইজ দ্য কারেক্ট আনসার। ডিস যোগ করেছি দেখো, DIS, ডিস, এটাকে বলবো প্রেফিক্স, মানে আগে যোগ করেছি এমবার্কের আগে। তাহলে ডিসএমবার্ক ইজ দ্য কারেক্ট আনসার, প্রেফিক্স। ওকে, এবার চলো 20 দাগে যাই। 20 দাগ কি বলছে দেখো, বলছে হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেসার। কোপ মানে হচ্ছে সামলানো, COPE, কোপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। কোপ উইথের মানে হচ্ছে কোনো পরিস্থিতি সামলানো, মোকাবিলা করা, কোপ উইথ। ঠিক আছে, কোপ উইথ। তাহলে কী হবে? হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। সে এই প্রেশারটাকে সামলাতে পারেনি, মোকাবিলা করতে পারে না। এবার যাবো নেক্সট 21 দাগ কী বলছে দেখো। 21 দাগ বলছে, হ্যাঁ 21 দাগ বলছে সুন্দর একটা ওয়ার্ড, সুন্দর একটা লাইন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা একটা প্রোভার্ব, মানে নীতি কথা। সততাই হলো সবথেকে ভালো উপায়, বেস্ট পলিসি, নীতি। সততার নীতি হচ্ছে সবথেকে ভালো নীতি, বেস্ট নীতি। তো এই বাক্যটাকে কী করতে বলেছে? এই বাক্যটাকে ইন্ট্রোগেটিভ বানাতে বলেছে। দেখো এখানে লেখা আছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বানাতে হবে। ঠিক আছে, তো এবার এখান থেকে তোমাদের একটা বাক্য, এখান থেকে নিয়ম বলে দিই। কোনো একটা বাক্যকে যখন আমরা প্রশ্নবোধক বানাবো, সেই বাক্যটাতে যদি নট না থাকে, মানে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে, প্রশ্ন করতে গেলে তোমাকে কিন্তু নেগেটিভ ওয়ার্ড আনতে হবে মিনিং সেম রাখার জন্য। কি সেম রাখার জন্য? মিনিং, বাক্যের অর্থ সেম রাখার জন্য। আর সেটা যদি না করি, নর্মালি আমরা হেল্পিং ভার্ব আগে নিয়ে এসে প্রশ্ন করে দিই, তাহলে কিন্তু মিনিং উল্টোপাল্টা হয়ে যাবে। ভালো করে বোঝো, বাংলাতে আমরা কি বলি। মনে করো আমি বললাম আমি ভাত খেয়েছি, ভালো করে বোঝো। আচ্ছা আমি একটু লিখে দিয়ে করি। তাহলে আমি বললাম, ইংলিশে বললাম কি, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি ভাতও লিখছি না, আমি শুধু লিখলাম আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। তাহলে এই বাক্যটাকে প্রশ্ন করতে গেলে আমাদের প্রশ্ন করার নিয়ম কি? আগে হেল্পিং ভার্ব হ্যাভ। ভালো করে বোঝো, এই বাক্যের মিনিংটা কি বলেছে? এই বাক্যের মিনিং বলেছে কিন্তু আমি খেয়েছি, আমি খাইনি সেটা না, বলেছে আমি খেয়েছি। এবার এই বাক্যটাকে প্রশ্ন করতে গেলে আমরা প্রথমে হেল্পিং ভার্ব নিয়ে আসি, তারপরে সাবজেক্ট দিই। তাহলে আমি তাই করি, হ্যাভ আগে নিয়ে আসলাম হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, হ্যাভ আই ইটেন, হয়ে গেল প্রশ্নবোধক। এই বাক্যের প্রশ্নবোধক এটা। তাহলে মিনিং দেখো, মিনিং কি সেম আছে? মিনিং সেম নেই, দেখো মিনিং পুরো চেঞ্জ হয়ে গেছে। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আর এই বাক্যের মিনিং কী হবে? হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি, তার মানে কিন্তু আমি খাইনি।
তাই তো? তাহলে গোলমালটা বুঝতে পারছো? মিনিং সেম রাখতে গেলে একটা নট, আর নটটা কোথায় দেবো? এই হেল্পিং ভার্বের পরেই নট দেবো, দু জায়গায় বসালেই হবে, হ্যাভ নট আই ইটেন বা হ্যাভ আই নট ইটেন, কিন্তু এই হেল্পিং ভার্বের পরে নটটা দিলে শুনতে বেশি ভালো লাগে, ঠিক আছে? হ্যাভ নট আই ইটেন, ঠিক আছে? ডোন্ট আই ইট এরকম, ডাজেন্ট হি ইট এরকম। তাহলে হেল্পিং ভার্বের পরে নট দিলেও হবে, কিন্তু সাবজেক্টের পরেও নট দিলে হবে, কিন্তু নটটা চেষ্টা করবে সবসময়, বেশিরভাগ ক্ষেত্রে এটা বেশি শুনতে ভালো লাগে বলে এটা বেশি অ্যাকসেপ্টেবল, হেল্পিং ভার্বের পরে নট দেওয়াটা। হ্যাভ নট আই, দেখো এবার বাক্যের মিনিং সেম আছে, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, হ্যাভ নট আই ইটেন আমি কি খাইনি, তার মানে আমি খেয়েছি, তাহলে দুটো মিনিং সেম। তো এটাই হচ্ছে তফাৎ। তো যে কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে নট না থাকলে আনবো, থাকলে বাদ দেবো। তাহলে এখানে দেখো নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব প্রথমে ইজ আসবে, বাক্যে নট নেই, তাহলে নট ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, কোথায় আছে দেখো, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এইবার সি দাগে চলে আসো, সি দাগে দেখো ইজ অনেস্টি নট, আমি বললাম সাবজেক্টের পরে নট বসালেও হবে, সাবজেক্টের আগে মানে হেল্পিং ভার্বের সঙ্গে নট বসালেও হবে। অ্যাকসেপ্টেবল কোনটা বেশি? হেল্পিং ভার্বের সঙ্গে নট দেওয়াটা, দুটোই কিন্তু ঠিক, সি দাগেরটাও ঠিক। তাহলে আমরা নেব হচ্ছে বি দাগ, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 22 দাগ, 22 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 22 দাগ বলছে লেচারাস। লেচারাস মানে কি? লেচারাস মানে হচ্ছে লম্পট, লম্পট মানে হচ্ছে চরিত্রহীন, চরিত্রহীন, চরিত্র যার চরিত্রের দোষ আছে, ঠিক আছে, তাকে বলি লেচারাস। আর কি আছে? হতে পারে কামুক, হতে পারে কামুক, কামুক যে কাম পছন্দ করে বেশি, ঠিক আছে, কামুক। তাহলে লম্পট, চরিত্রহীন, কামুক, এটাকে বলবো হচ্ছে লেচারাসের মিনিং। ওকে, তাহলে এর কি করতে বলেছে? অ্যান্টোনিম করতে বলেছে, মানে যার চরিত্র ভালো, যে খুবই সতী বা সৎ, সতী বলি, সতী, সতী, ঠিক আছে, সতী। তাহলে এরকম কথা আছে। প্যাশানেট মানে কি জানি আমরা, একটুকে বললাম আবেগপ্রবণ। ডার্টি মানে নোংরা, ন্যাস্টি মানে জঘন্য, চাস্ট, চাস্ট, চাস্ট মানে হচ্ছে সতী, চাস্ট মানে হচ্ছে সতী, যার চরিত্র বান, যে চরিত্রহীন নয়, চরিত্রবতী বা চরিত্রবান, তাকে বলবো চাস্ট। তাহলে অ্যান্টোনিম লেচারাসের অ্যান্টোনিম হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে কি, 23 দাগ বলছে উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। এই কোয়েশ্চেনটা অনেকেই আমরা রং করেছি, প্রিপোজিশনটা আমরা বুঝতে পারিনি, ভুল, ভালো করে বোঝো। SHADE, SHADE শেড আর SHED শেড, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এই প্রথমে শেড মানে হচ্ছে ছায়া, SHADE শেড মানে ছায়া, আর এই শেডের মানে হচ্ছে চালা, চালা। কোনো একটা মনে করো বিচুলি দিয়ে একটা চালা করেছে, গাছের ডাল দিয়ে একটা চালা করেছে, সেই চালার নিচে আমি বসে আছি, তখন হবে কিন্তু আন্ডার, UNDER, আন্ডার দ্য শেড, সেই শেড হচ্ছে SHED। আর এই শেড মানে ছায়া, কোনো ছায়ার নিচে আমরা বসি না, ছায়ার মধ্যে বসি, তাই তো, ছায়ার মধ্যে বসি, তাহলে ওটা মধ্যে বললে কি হবে? ইন হবে। ওকে, তাহলে উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, গাছের চালার নিচে না, গাছের চালা বলেনি, গাছের চালা, যদি শেড থাকতো তাহলে আন্ডার হতো, এখানে SHADE বলছে ছায়ার মধ্যে, তাহলে আমরা ইন নেব। তাহলে উই স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি। ওকে, এবার চলো নেক্সট। যেমন প্ল্যাটফর্মের শেড থাকে না, সেই শেড বানান কিন্তু SHED, তখনও কিন্তু আমরা আন্ডার নেব, উই স্যাট আন্ডার দ্য শেড অফ দ্য প্ল্যাটফর্ম, SHED শেড। ওকে, এবার যাবো নেক্সট। 24 দাগ কি বলছে দেখো, 24 কি বলেছে দেখো, 24 বলছে উই উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। আচ্ছা, প্রথমেই বলে রাখি ইভিনিংয়ের আগে আমরা কিন্তু অ্যাড বসাবো না। আচ্ছা, এখান থেকে আমাদের একটু জেনে নেওয়া উচিত, একটু জেনে নিই ছোটো ছোটো করে, যে দিনের যে সময়গুলো আছে সেই সময়ের কোন সময়ের আগে কোন কোন প্রিপোজিশন বসে। একদম ভোর থেকে শুরু করি, ডন, ডন মানে ভোর, DAWN, ডন, ডনের আগে আমরা কি বসাবো? অ্যাট ডন, ঠিক আছে। ডনের পরে আমাদের কি আসে? ডনের পরে আসে হচ্ছে মর্নিং, ডনের পরে আসে আমাদের কি? মর্নিং। তাহলে মর্নিংয়ের আগে আমরা দেবো কিন্তু ইন দ্য মর্নিং। ওকে, গেল। মর্নিংয়ের পরে আমাদের কি আসে? মর্নিংয়ের পরে আসে হচ্ছে আমাদের নুন, দুপুর, দুপুরের আগে কিন্তু আমরা অ্যাট দেবো, অ্যাট নুন। তাহলে অ্যাট ডন, ইন দ্য মর্নিং, অ্যাট নুন। এবার নুনের পরে আমাদের কি আসে? নুনের পরে আসে হচ্ছে আমাদের আফটারনুন, বিকেল। তাহলে বিকেলের আগে আমরা কি দেবো? ইন দ্য আফটারনুন। ওকে, এবার বিকেলের পরে আমাদের কি আসে? বিকেলের পরে আসে হচ্ছে আমাদের গোধূলি, DUSK, ডাস্ক মানে গোধূলি, গোধূলির আগে আমরা কি দেবো? অ্যাট ডাস্ক। ওকে, এবার ডাস্ক, গোধূলির পরে আমাদের কি আসে? গোধূলির পরে আসে হচ্ছে আমাদের ইভিনিং, সন্ধ্যা, সন্ধ্যার আগে কি দেবো? ইন দ্য ইভিনিং। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো মাথায় আমাদের রাখতে হবে। ইভিনিংয়ের পরে আমাদের কি আসে? ইভিনিংয়ের পরে আসে হচ্ছে নাইট, রাত্রিবেলা। নাইটের আগে কি দেবো? নাইটের আগে অ্যাট দেবো। দেখো পরবার একটা বাদ দিয়ে আর একটা, ঠিক আছে, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, এইভাবে কিন্তু আসছে। তো দিনের টাইমটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ইন নাইট, অ্যাট নাইট, সরি,
অ্যাট নাইট। এবার নাইটের পরে যদি আবার তুমি মিড নাইট নিতে পারো, মিড নাইট তার আগেও কিন্তু অ্যাটই হবে, মিড নাইট, অ্যাট মিড নাইট, ঠিক আছে। এইবার এটা তো পুরো গেল তোমার, তাই তো, ডনের আগে অ্যাট, মর্নিংয়ের আগে ইন, নুনের আগে অ্যাট, আফটারনুনের আগে ইন, ডাস্কের আগে অ্যাট, ইভিনিংয়ের আগে ইন দা, নাইটের আগে অ্যাট, মিড নাইটের আগে অ্যাট। এইবার কেসটা হচ্ছে এই ক্ষেত্রে বলে রাখি যে কোনো একটা নির্দিষ্ট দিন বললে, সেই নির্দিষ্ট দিনের সন্ধ্যায়, নির্দিষ্ট দিনের সকালে, নির্দিষ্ট দিনের দুপুরে, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন অন হবে। বাক্যটা কোথায় হবে? মনে করো আমি বললাম আমি গ্রীষ্মের একটা দিনে কোনো একটা কাজ করেছিলাম, তখন কি হবে? অন এ সামার ডে বা অন এ সামার্স ডে, অন এ সামার্স ডে, SUMMER, এ সামার্স ডে, অন এ সামার্স ডে, ঠিক আছে। তখন কি হবে? একটা নির্দিষ্ট দিন বলছে গ্রীষ্মের একটা দিনে, তখন কিন্তু আমরা অন নেব। বা আমি বললাম যে মনে করো আমি বললাম যে মনে করো দিওয়ালির দিনে, ঠিক আছে, ঠিক আছে, অন দ্য নাইট, তখন কিন্তু অ্যাট নাইট হবে না, অন দ্য নাইট অফ দিওয়ালি বা অন দ্য দিওয়ালি নাইট, অন দ্য দিওয়ালি নাইট, অন দ্য দিওয়ালি, হ্যাঁ, অন দ্য দিওয়ালি নাইট, দিওয়ালি নাইট, অন দ্য দিওয়ালি নাইট, মানে দিওয়ালির যে দিন সেই দিনে তখন কিন্তু অন বসবে। তাহলে নির্দিষ্ট কোনো দিন, কোনো উদযাপনের দিন, সেই উদযাপনের দিনের আগে কিন্তু অন প্রিপোজিশনটা আমাদের বসবে। ওকে, তাহলে আমি আমাদের কোয়েশ্চেনে ফিরে যাব। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রিপোজিশন, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা এবার ফিরে যাব। এবার 24 দাগে কি বলছে দেখো, 24 দাগে বলছে যে, 24 দাগে যেটা বলছে যে হ্যাঁ, উই উইল রিচ হোম ড্যাশ অ্যাট নাইট। তাহলে এখানে বললাম অ্যাটটা ইন হবে, ইন দ্য ইভিনিং হবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, বলছে সন্ধ্যাবেলায় দেরি করে বাড়ি ফিরবো, লেটলি, মানে বলে রাখি লেটলি মানে হচ্ছে কিন্তু, লেটলি মানে রিসেন্টলি, সাম্প্রতিক। তাহলে এখানে সাম্প্রতিক হবে না, লেট মানে দেরি, লেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, লেটেস্ট সব থেকে দেরি, ঠিক আছে। তাহলে এখানে নর্মালি লেট, আমি রাত্রেবেলা দেরি করে বাড়ি ফিরি, আই রিটার্ন হোম লেট অ্যাট নাইট, তাহলে এখানেও ঠিক তাই, সন্ধেবেলায় দেরি করে আমি বাড়ি ফিরবো, তাহলে আই উইল রিচ হোম লেট ইন দ্য ইভিনিং, এখানে অ্যাট আছে, তাহলে লেট হবে, শুধু লেট, দেরি করে বাড়ি ফেরা বললেই লেট ইন দ্য ইভিনিং, লেট অ্যাট নাইট, লেট ইন দ্য মর্নিং, ঠিক আছে। তাহলে লেট বসবে আমাদের, বি ইজ দ্য কারেক্ট আনসার, হি উইল রিচ হোম লেট ইন দ্য মর্নিং বা ইভিনিং। ওকে, এবার লাস্ট 25 দাগ কি বলছে দেখো, 25 দাগ যেটা বলছে, হি সলভ দ্য ড্যাশ প্রবলেম, ভালো করে বোঝো, হার্ডলি, স্কেয়ারসলি, SCARCELY, স্কেয়ারসলি, আর হচ্ছে রেয়ারলি, RARELY, রেয়ারলি, সেলডম, SELDOM, সেলডম, ঠিক আছে। এর মানে কি? হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, সেলডম, এর মানে কিন্তু একেবারেই না, এর সমান, এটা কিন্তু সব নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি নেগেটিভ, স্কেয়ারসলি নেগেটিভ, রেয়ারলি নেগেটিভ, সেলডম নেগেটিভ, না মানে একেবারেই না। ওকে, তাহলে এখানে এটা বসবে না, এখানে বলতে চেয়েছে একটা শক্ত প্রবলেম সে সমাধান করেছিল, হি সলভ, সে সমাধান করেছিল শক্ত প্রবলেমটা, তাহলে শক্ত, হার্ড মানে শক্ত, হি সলভ দ্য হার্ড প্রবলেম, হার্ডলি আর হার্ডলিয়েস্ট এখানে বলেনি, ঠিক আছে, এটা কম্পারেটিভ সুপারলেটিভ, ঠিক আছে। তাহলে হি সলভ দ্য হার্ড প্রবলেম, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে, সেসব নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।